কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলাতে প্রায় ২৮ জন নিরীহ মানুষ মারা গেছে। এ কেমন প্রতিবেশী পেয়েছি আমরা, মানে দুই প্রতিবেশী, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে পাকিস্তান। কারণ এক প্রতিবেশী বলছে, মানে পাকিস্তান বলছে আমাদের জল দাও, মানে তুমি বাঁধ খুলে দাও, নইলে আমরা জল না পেলে মরে যাব, আমাদের কৃষিকাজ হবে না, আমরা না খেয়ে মরে যাব। অপরদিকে বাঁধ খুলে দিলে বাংলাদেশ বন্যায় ভেসে যাচ্ছে। বাংলাদেশ বলছে কি ভারত বাঁধ খুলে দিয়েছে, আমরা ভেসে গেছি, আমাদের এই অবস্থা যেন ভারত দেয়, মানে বাংলাদেশ বলছে যে জল ছেড়ো না, অপরদিকে পাকিস্তান বলছে জল ছেড়ে দাও। এই হচ্ছে আমার দুই প্রতিবেশী। কাশ্মীরের পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পরে ভারত সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল। তার মধ্যে অন্যতম সিদ্ধান্ত ছিল ইন্দাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জল সন্ধি। এই চুক্তি অনুযায়ী বা ট্রিটি অনুযায়ী ভারত ৮০% জল পাকিস্তানকে দেয় এবং 20% নিজেদের কাছে রাখে, মানে ভারত তার প্রয়োজনে ব্যবহার করে। কারণ ভারতে অনেক নদ নদী রয়েছে, কাজেই ভারতের জলের অভাব নেই, তাই পাকিস্তানকে 80% দেওয়া হয় এবং অনলি 20% ভারত নিজের কাছে রেখে দেয়। কিন্তু বর্তমানে ভারত সরকার কী বলেছে, এই চুক্তিটাকে আমরা সাসপেন্ড করছি, আমরা ডিসমিস করিনি, আমরা সাসপেন্ড করেছি। ডিসমিস এবং সাসপেন্ডের তফাৎ, ডিসমিস করা মানে পুরোপুরি ছেঁটে ফেলা, এটাকে আর পুনরায় রিস্টোর করা যাবে না, কিন্তু সাসপেন্ড করা মানে এটাকে পুনরায় চালু করা যেতে পারে, পুনরায় রিস্টোর করা যেতে পারে, তাই এটাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু পাকিস্তানে এতেই দম বন্ধ হয়ে গেছে। পাকিস্তান বলছে আমরা যদি জল না পাই তাহলে জলের বদলে রক্ত বন্যা বয়ে যাবে, এই ধরনের কথাবার্তা বলছে পাকিস্তানের নেতারা, মন্ত্রীরা। সেই সঙ্গে কিছু কিছু পাকিস্তান নেতা মন্ত্রী বারবার নিউক্লিয়ার হুমকি দিচ্ছে। ভারত পাকিস্তানের মধ্যে নিউক্লিয়ার যুদ্ধ হলে কি হতে পারে সেই নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই আমার এই চ্যানেলে আসছে, আজ অথবা কালকে চলে আসবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কারণ পাকিস্তান সিন্ধু নদীর জল পাবে না, এই ভয়ে তারা ভয়ে কাঁপছে। কিন্তু পাকিস্তানের এই দুরবস্থা দেখে বাংলাদেশের বুক ফাটছে। কেন ফাটছে? কারণ বাংলাদেশ এমন একটি দেশ যাদের কেউ বন্ধু পাতাতে চায় না, তাই বন্ধুর অভাবে বাংলাদেশ এবং পাকিস্তান পুরো বিশ্বে ঘুরে বেড়াচ্ছে। পাকিস্তানের মতো বাংলাদেশও বিশ্বের কাছে বাটি হাতে ঘুরে বেড়াচ্ছে। আর পাকিস্তানকে কপি করেই বাংলাদেশ মনে করছে আমরাও একদিন নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি হয়ে যাব এবং আমরাও ভারতকে ভয় দেখাবো। কিন্তু তারা ভুলে গেছে নিউক্লিয়ার পাওয়ার কান্ট্রি হতে গেলে তাদের অবস্থাও ইরানের মতো হয়ে যাবে। কিন্তু আমার মনে একটি প্রশ্ন আসছে, পাকিস্তানে যদি এতই ভয় তাহলে তারা অ্যাটাকটা করতে গেল কেন? কী কারণে তারা অ্যাটাক করলো? যদি তাদের মনে এতই ভয়, ভারত থেকে তারা জল না পেলে না খেয়ে মরে যাবে, ভারত থেকে তারা খাবার না পেলে না খেয়ে মরে যাবে। আগে হ্যাঁ, ভারত থেকে অনেক খাদ্যবস্তু পাকিস্তানে যায়, কেমনভাবে যায়? ইউএই হয়ে যায়। তাহলে তারা ভারতের পিছনে লাগে কেন, মানে উংলিবাজি কেন করে? সেই সঙ্গে আরেকটা জিনিস, তাদের পরম মিত্র চায়না, যে কিনা মুসলিমদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার করে, যেই মুসলিমদের পাকিস্তান এবং বাংলাদেশ নিজের ভাই বলে, সেই ভাইয়ের ওপর চায়না সবচেয়ে বেশি অত্যাচার করে। সেই চায়নাকেই পাকিস্তান এবং বাংলাদেশ সবচেয়ে আপন ভাবে, এবং পাকিস্তানকে এই চায়না কী করেছে, কিছু স্ক্র্যাপ অস্ত্র তাদেরকে দিয়েছে, যেটা দিয়ে তারা কিনা আমাদেরকে ভয় দেখাবে। সে যাই হোক, এর আগে ভারতে যতবার সন্ত্রাসবাদী হামলা হয়েছে সেই সকল হামলার দায়িত্ব নিয়েছে কে? TRF বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, এর আসল নাম লস্করে তৈবা। এরা এর সমস্ত দায়িত্ব নিয়েছে, বলেছে হ্যাঁ এগুলো আমরাই করেছি, খুব মজা পেয়েছি। এইবারে যে একটা হয়েছিল এরও দায়িত্ব কিন্তু এরাই নিয়েছিল। কিন্তু যেই কিনা ভারত গলা টিপে ধরেছে, সিন্ধু জল চুক্তি ব্যান করে দিয়েছে, মানে সাসপেন্ড করে দিয়েছে, তখন এই TRF বলছে আমরা এইসব কিছুই করিনি। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং ভারতের সিক্রেট সাইবার সেল আমাদের অ্যাকাউন্টগুলো হ্যাক করে
এই ধরনের পোস্ট আমাদের অ্যাকাউন্ট থেকে করেছে এবং আমাদেরকে ফাঁসানোর চক্রান্ত চলছে। তোদেরকে ফাঁসানোর চক্রান্ত চলছে না রে পাগলা, তোদেরকে পৃথিবী থেকে আউট করার চক্রান্ত চলছে এবং এটা চক্রান্ত, একটা পরিকল্পনা চলছে যে কি করে তোদের মতো নরকের কীটগুলোকে পৃথিবী থেকে সরিয়ে ফেলা যায়। কারণ তোরা যদি অন্য ধর্মের মানুষকে মেরে আনন্দ পাস, তা তোদের এই ধরাধামে থাকার কোনো অধিকার নেই। তাই তোদেরকে কীভাবে ভ্যানিশ করতে হয় সেই চিন্তাভাবনা করছে ভারত সরকার। যখন টিআরএফ তাদের কথা থেকে পাল্টে গেল, ঠিক সেই সময় পাকিস্তান পিএম শেহবাজ শরীফ, যে কিনা একটি পাপেট পিএম, তিনি বলছে আসুন আমরা আলোচনা করি, এর একটা সমাধান সূত্র বার করি। এইভাবে কোনো সমাধান সূত্র বেরোবে না, আমরা এক টেবিলে বসে আলোচনা করি, এই ধরনের কথাবার্তা বলছে পাকিস্তান পিএম। কিন্তু এই পাকিস্তান পিএম কিছুদিন আগে মানে অ্যাটাক হওয়ার ঠিক পরপরই ভারতকে যুদ্ধের হুমকি দিচ্ছিল, কিন্তু ভট করে উনিও পাল্টে গেলেন। মানে পুরো পাকিস্তানের ডিগবাজি খাওয়ার লোক। কিন্তু ভারত এবারে অন্য মুড বানিয়ে রেখেছে, তারা কিন্তু অ্যাটাক করবে, এটা তারা ঠিক করেই নিয়েছে এবং বড় মাপের করবে। এবং সেটা কেমন হবে সেটা আগামী দিনই বলবে, কখন হবে কী হবে সেটা আগামী দিনই বলবে। সেটা কেউ জানে না, সেটা ভারত সরকার নিজেই জানে যে কীভাবে তারা অ্যাটাকটা করবে। এবং ভারত সরকার ভারতীয় মিডিয়াকে একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে যে অ্যাটাকের লাইভ টেলিকাস্ট চালাবেন না, কি হচ্ছে না হচ্ছে তার লাইভ টেলিকাস্ট চালাবেন না। যেমন মুম্বাই হামলা হয়েছিল, লাইভ টেলিকাস্ট করা হয়েছিল এবং যারা সন্ত্রাসবাদী ছিল কে কোথায় লুকিয়ে আছে এবং কোথায় কতজন নাগরিক লুকিয়ে আছে, গেস্ট লুকিয়ে আছে, সেটা তারা জানতে পেরে গিয়েছিল এবং এটা সলভ করতে আরও বেশি সময় লেগে গিয়েছিল। তাই এই ধরনের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারত সরকার। এখন এই নির্দেশ যদি কোনো মিডিয়া হাউস না মানে তাহলে তার চাকরি যাবে, মানে তার লাইসেন্স যাবে। এই ধরনের কিছু ঘটনা নিশ্চয়ই ঘটবে, ভারত সরকার নিশ্চয়ই কোনো স্টেপ নেবে যে তার নির্দেশ না মানলে তা সেইভাবে ব্যবস্থা নেবে। সেই সঙ্গে পাকিস্তানের জন্য আরও একটি বিপদ হাজির হয়েছে, সেটা হচ্ছে টিটিপি, তাহরিকে তালিবান পাকিস্তান। সেই সঙ্গে বেলুচিস্তান লিবারেশন আর্মি, খবর পাওয়া গেছে অ্যাটাক হওয়ার ঠিক একদিন পরেই বেলুচিস্তানে একটি আর্মি ট্রাককে বা আর্মি ভেহিকলকে বেলুচিস্তান লিবারেশন আর্মি উড়িয়ে দিয়েছে এবং তাতে প্রায় 8 থেকে 10 জন পাকিস্তান সেনা মারা গেছে। সেই সঙ্গে 1200 জন পাকিস্তানি সেনা গণ ইস্তফা দিয়েছে, মানে তারা রিজাইন দিয়ে দিয়েছে যে আমরা ভারতের সঙ্গে লড়তে যাব না, কারণ আমরা লড়তেই পারবো না, আমাদের কোনো দম নেই, আমরা চলতে পারি না। ভারতীয় সেনা দেখলে আমাদের পা হাত পা থরথর করে কাঁপে, আমাদের হাতে যে অস্ত্র দেওয়া আছে ওগুলো তো ভাই স্ক্র্যাপড, ওগুলোর তো কোনো ভ্যালু নেই, ওগুলো চালাতে গেলে আমাদের নাক মুখ ফেটে যাবে, অতএব আমরা ওগুলো চালাবও না, আমরা যাবই না, আমরা ইস্তফা দিলাম। এরকম একটা ব্যাপার হয়ে গেছে পাকিস্তান জুড়ে। পাকিস্তানি আর্মি এবং পাকিস্তানি জনগণও বুঝে গেছে যে ভারতের সঙ্গে পারা যাবে না। কিন্তু পাকিস্তানি নেতামন্ত্রীরা বড় বড় বাতেলা মেরে যাচ্ছে, নিউক্লিয়ার ধমকি দিচ্ছে। নিউক্লিয়ার যুদ্ধ কীভাবে হয়, কখন হয়, সেটা বিশ্ব মেনে নেবে কিনা সেটা হয়তো পাকিস্তানি এইসব নেতামন্ত্রীরা ভুলে গে, তারা এটা ভেবে বসে আছে যে আমরা যেহেতু নিউক্লিয়ার বোম বানিয়ে নিয়েছি, মানে আমরা যখনই সেটা ইউজ করতে পারি, যার এগেনস্টে ইউজ করতে পারি, নো প্রবলেম, এরকম একটা ব্যাপার তারা ভেবে নিয়েছে। ভারত পাকিস্তান নিউক্লিয়ার যুদ্ধ হলে কেমন হবে, কি পরিণতি হতে পারে, সেই নিয়ে একটা ভিডিও খুব শীঘ্রই আসবে। সেই সঙ্গে খবর পাওয়া যাচ্ছে পাকিস্তান আর্মি চিফ আসিম মুনির নাকি দেশ ছেড়ে পালিয়েছে। বুঝুন ঠেলা, স্কুলের হেডমাস্টার আউট হয়ে গেছে, তাহলে স্কুলে পঠন পাঠনে কী হবে ভাই? পাকিস্তান আর্মি চিফ হলো ওই দেশের প্রধানমন্ত্রীর ওপরে, রাষ্ট্রপতির ওপরে, তিনি যেটা চান সেটাই হয়ে থাকে। যেখানে আর্মি চিফ দেশ ছেড়ে ভয়ে পালিয়েছে, সেখানে পুরো দেশটার অবস্থা কী হয়েছে বুঝুন। পাকিস্তান যতই নিউক্লিয়ার ধমকি দিক না কেন, ওদের হাতে নিউক্লিয়ার বোম ফাটার মতো মিসাইলই নেই, তো তারা বোমটা ফাটাবে কী করে? হালা ভিতুর ডিম সব, এরা আবার নিউক্লিয়ার ধমকি দেয়। সেই সঙ্গে বাংলাদেশি কিছু উগ্রবাদী নেতারা বলছে এই সময়ে আমাদের উচিত পাকিস্তানের পাশে দাঁড়ানো। হ্যাঁ, এক সময় পাকিস্তান তোদের পেলে দিয়েছিল, তার থেকে আলাদা হয়েছিল ছটফট করতে করতে, আবার একসঙ্গে হওয়ার কথা বলছিস, কিন্তু এই সময় পাকিস্তান 4 টুকরো হতে বসেছে।
বেশি পাকিস্তানের সঙ্গে পীড়িত করতে আস না, তোদের পিছনেও হুলো ভরে দেবে ভারত সরকার, সেই নিয়ে চিন্তা করিস না। তোদের দেশের যে পাপেট প্রধানমন্ত্রী ইউনুস, ওরও হিসু বেরিয়ে গেছে, উনিও বুঝতে পারছে যে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গেলে কী অবস্থা হবে, কাজে উনিও কিন্তু চুপচাপ বসে আছে, কোনো কমেন্ট করছে না। আর তোরা মাঝে উইচিংয়ের মতো তিনিং লাফালাফি করছিস। লাফালাফি কর, লাফালাফি করতে করতে কোথায় যাস সেটাই দেখ। যত লাফালাফি করবি তত তোদের জন্য মঙ্গল হবে, বুঝেছিস? ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।